আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। এবারের কোরবানির ঈদে সবাই ব্যস্ত থাকে। আর কোরবানির ঈদ মানেই তো কাজ, ব্যস্ততা, কোরবানি করা তো অনেক কাজ নিয়ে ব্যস্ততার মাঝে ভিডিও শেয়ার করা হয়নি। তো কোরবানি ঈদেরই কিছু ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এতদিন অনেক ব্যস্ত ছিলাম। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ব্লগ অ্যান্ড কুকিং। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এই ভিডিওটা ছিল কোরবানি ঈদের পরের দিন। আর এবছর আমাদের বাড়িতে ঈদের দ্বিতীয় দিন কোরবানি করা হয়েছিল। আর যার কারণে ঈদের দিন কিন্তু অনেক ব্যস্ত থাকে সবাই। আর ঈদের পরের দিনও কিন্তু কোরবানি দিলেও অনেক ঝামেলা হয়। আর কোরবানির ঈদের দিন মানেই ঝামেলা হয়। গরু কোরবানি করা, মাংস ভাগাভাগি করা এই নিয়ে অনেকটা ঝামেলা থাকে। তো প্রতি বছরের মতো এবছরও কিন্তু আমাদের গরুর একটা ভাগ নেওয়া হয়েছিল। আর এই যে গরুটা এটা কিন্তু ভোরবেলা কোরবানি করা হয়েছিল। আর এখন বাজে বেলা ১২টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ঘরেও নিয়ে এসেছি আমরা। এখন এখানে আমরা সব মাংসগুলো ভাগাভাগি করব। আর এখানে কোন ব্যাগে কি কি মাংস আছে, কোন কোন মাংস ছিল সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন আমি মাংস ভাগ করতে বসেছি। সাথে কিন্তু আমার মা ছিল, আমার বোন ছিল। তো আমরা ৩ জন মিলেই মাংস ভাগাভাগির কাজটা সেরে ফেলেছি। আর মাংস ভাগাভাগি করতে অনেকটা সময় লেগে যায়, যেহেতু আমাদের ডিজিটাল মেশিন ছিল না, এবছর কেনা হয়নি। তো ইনশাল্লাহ আগামী বছর হয়তো কেনা হতে পারে। তো ডিজিটাল মেশিন দিয়ে মাপামাপি করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কাজগুলো খুব সহজ হয়ে যায়। তো যাই হোক, এখানে মাংস কিন্তু ভাগ করা অলরেডি শেষ। এখানে অনেক এক একটা মাংস ভাগ করে এক একটা কিছুতে রাখা হয়েছে, ব্যাগে বা প্লেটে, গামলায় এভাবে রাখা হয়েছে। তো পরবর্তীতে আমরা কিন্তু প্যাকেট করেছি আত্মীয়-স্বজনের ভাগ, তারপর পাড়া প্রতিবেশী, গরিব মানুষ এদের ভাগ সব কিছু প্যাকেট করার পর এখানে কিছুটা মাংস প্যাকেট অবশিষ্ট ছিল। এরা হচ্ছে যারা আসেনি তাদের জন্য রেখে দেওয়া হয়েছে। আর এখানে আরও কিছু গামলায় মাংস রাখা হয়েছে আত্মীয়-স্বজনদের জন্য। তো এবারে কিন্তু কোরবানির মাংসগুলো আমরা রান্না করব। আর কোরবানির মাংস খাওয়ার স্বাদটা কিন্তু অন্যরকম লাগে। প্রতি বছর আমাদের কিন্তু কোরবানি ঈদের দিনই কিন্তু গরু কোরবানি করা হয়। আর এবছর কিন্তু ঈদের পরের দিন হলো। যাই হোক, ঈদের পরের দিন হলে কিন্তু কসাইয়ের ঝামেলাটাও কম থাকে। কসাইকে কিন্তু টাকাও কম দেয়া লাগে। এই ব্যাপারে একটা সুযোগ সুবিধা থাকে। তো এবার কিন্তু এখানে যে হাড্ডিগুলো দেখতে পাচ্ছেন, এই হাড়গুলো দিয়ে, আর গরুর পা ছিল মনে হয়, তো এইগুলো দিয়ে একটা নেহারি রান্না করা হবে আলাদাভাবে। এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আর এই যে গরুর পা, তো এটা প্রত্যেকের ভাগে ভাগে হয়তো একটা করে পড়েছে। তো এখানে সবই কিন্তু হাড্ডি আলাদা ছিল, হাড়গুলো, আর এখানে কিছু মাংস ছিল। তো দুইটাই আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু আমি হাতে মাখাবো। যে কোনো খাবার বা তরকারি, মাংস হাতে মাখিয়ে রান্না করলে সেটা খেতে এত মজার হয়, কষিয়ে রান্না করা থেকেও অনেক মজার হয়। তাই আমি এখানে দুইটা মাংসগুলো আর হাড়গুলো আলাদাভাবে মশলা দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। আর এই সবগুলো মশলা কিন্তু আগে থেকেই আমি বেটে রেখেছিলাম। আজকে কিন্তু সবই বাটা মশলা দিয়ে রান্না করছি। আগে থেকে ফ্রিজে কোনো মশলা বেটে রাখা হয়নি, যাতে মাংসের স্বাদ গন্ধ নষ্ট না হয়ে যায়। আর এখানে যা যা প্রয়োজনীয় গুঁড়া মশলা দরকার ছিল, ঝাল দরকার ছিল, পর্যাপ্ত পরিমাণে ঝাল, লবণ যা যা যেটুকু দরকার ছিল সবটুকু দিয়ে শেষে সামান্য পরিমাণ তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু গরুর মাংসে অনেক তেল ওঠে, তার জন্য আমি একটু সয়াবিন তেলের পরিমাণ কমই দিয়ে দিই। মাংস রান্না করার পর দেখা যায় যে অনেক তেল ভাসে, তখন কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তো আমরা কিন্তু এভাবে রান্না করি। হাতে মাখানো, ভালোভাবে যত মাখানো যাবে ততই কিন্তু মাংসের স্বাদ বেড়ে যাবে। তো এভাবে হাতে মাখানো শেষ। আমি কিন্তু এটাকে ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম রেস্টে। আর এখন দেখেন হাড়গুলো কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এগুলোও কিন্তু আমি একটা সাইডে রেখে দিব। তো ১৫ থেকে ২০ মিনিট এগুলোকে রেস্টে রাখার পর এখন আমি ফিরে আসছি রান্নাঘরে। এখন কিন্তু একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে, এখানে তেলের উপর পেঁয়াজ গরম করে তারপর এখানে গরম মশলা দিয়ে গরুর মাংসটা রান্না শুরু করে দেব। যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, তাই এখানে পেঁয়াজের পরিমাণ খুবই কম দিয়েছি। আপনারা হয়তো আবার বলতে পারেন এত কম পেঁয়াজে মাংস রান্না হয়। আমি যখন পেঁয়াজ বাটা দেই তখন কিন্তু পেঁয়াজের পরিমাণ কম দিই। মাংসের ক্ষেত্রে আপনি যখন হাতে মাখাবেন মশলা দিয়ে, আপনি মনে করবেন অর্ধেক রান্নার স্বাদটা কিন্তু ওই হাতে মাখানোর মধ্যেই। তো যত ভালোভাবে মাখানো যাবে, তেল, মশলা, লবণ, ঝাল সব কিছু মাখানোর মধ্যে ঢুকবে, মাংসের মধ্যে ঢুকবে, তখনই কিন্তু আপনার রান্নার স্বাদ মাংসের স্বাদটা কিন্তু অর্ধেক ওখান থেকেই হয়ে যায়। তো এই তো আমি এখন তেলের উপর এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমাদের বাসার ফ্যামিলির মানুষ যেহেতু বেশি, তাই আমি এখানে একটু বেশি পরিমাণেই মাংস রান্না করছি।
তো এখানে আমি ভালোভাবে কড়াইতে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে জাল দিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়েছিলাম যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই যে এখন দেখেন ফিরে এসেছি রান্নার শেষ পর্যায়ে। আজকের এই গরুর মাংস রান্নার কালারটা এত সুন্দর এসেছে আর খেতেও এত মজা হয়েছে, বেশি একটা ঝোলও রাখিনি। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের পরিবারের সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে। বাকি যে হাড়গুলো ছিল এই হাড়গুলো এবারে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করার জন্য। আর এই নেহারি রান্নাটা হচ্ছে অনেক দিন 2-3 দিন ভালোভাবে জাল দিয়ে খেলে সেটা কিন্তু খেতে মজা লাগে। আর তার পাশাপাশি এখানে ইলিশ মাছটাও রান্না করা হয়েছে। ঈদ বলে কথা, বাসায় যদি একটু স্পেশাল কিছু রান্না না করা হয় তাহলে তো ঈদ মনেই হবে না। আর আমরা কিন্তু ঈদের পরের দিন স্পেশালভাবে রান্নাবান্না করেছি। আমাদের বাসায় আমার ভাই বোনরা যারা যারা আছে সবাই আমরা একসাথে যখন হই তখন কিন্তু একটু স্পেশাল রান্নাবান্না করি, সবাই একসাথে খাওয়া দাওয়া করি। তো এই ছিল আমাদের আজকের ঈদের দ্বিতীয় দিনের খাবার দাবার। তো মাংস আর পোলাও, মুরগির মাংস সব কিছু মিলে, ইলিশ মাছ সব কিছু মিলেই কিন্তু অনেক মজার মজার খাবার বাসায় তৈরি করা হয়েছে। আর বাসার খাবার দাবার খেয়ে আমরা কিন্তু বিকেলের দিকে একটু ঘুরতে বের হয়েছি আমার মেয়েকে নিয়ে। যেহেতু ছোট মানুষ বিকেলবেলায় আর ঈদ বলে কথা ঘোরাঘুরি করবে না তা কি হয় নাকি। আজকের আকাশের ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না, তো বিকেলবেলায় বাড়ির কাছাকাছি একটা ছোট্ট পার্ক ছিল, সেই পার্কে আমরা আজকে ঘুরতে এসেছি আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। তো বিকেলে এখানে অনেক মানুষজন এসেছে পার্কে, ছোট বাচ্চারা খেলাধুলা করছে। আমি এই ফাঁকে একটু ভিডিও নিয়ে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে তো এত সব খেলনা, রাইডার সব কিছু দেখে এত এত খুশি। তো প্রথমে এখানে স্লিপার চড়তে এসেছে, এবার প্রথম চড়ছে ওর লাইফে, ও এবার ছোট্ট বয়সে প্রথম স্লিপার চড়ছে, অনেক খুশি। আর আমার মেয়ে তো পার্কে ঘোরাঘুরি করতে এমনিতেও অনেক পছন্দ করে। তো সব মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যেসব আপু ভাইয়ারা নতুন আছেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকছেন, অবশ্যই একটু কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবেন সবসময় কারো ভিডিও আপনি যখন প্লে করবেন অবশ্যই চেষ্টা করবেন বড় ভিডিওর ক্ষেত্রে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ভিডিওতে থাকা, না হলে আপনার চ্যানেলেই ক্ষতি হতে পারে। তো এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে আপনি সবার ভিডিও দেখবেন। তো পার্কে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ দেখলাম আকাশে অনেক মেঘ করেছে, মানে যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। তো আসলে যেটা বললাম সেটাই কিন্তু হয়ে গেছে। আমরা যখন পার্ক থেকে ঘোরাঘুরি করে বের হচ্ছিলাম ঠিক তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর যেহেতু আমাদের বাসাটাও কাছে তাই আমরা তাড়াতাড়ি বাসায়ও চলে গিয়েছিলাম। তো সম্পূর্ণ এরিয়া ভিডিও করতে পারিনি, যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি, দেখানোর চেষ্টা করেছি। আর এখানে আমার মেয়েকে নিয়ে ট্রেনেও চড়ছিলাম, তেমন একটা ভালো ট্রেন না, যদিও অনেক ছোটোখাটো একটা পার্ক, সব কিছু বারবার নষ্ট হয়, ঠিক করে সব রাইডার্সগুলো এভাবেই চলে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।